أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। নারীবাদ সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আলোচনা করছি নারীবাদের ইতিহাস সম্পর্কে। নারীবাদের ইতিহাসকে সহজে ব্যাখ্যা করার জন্য একাডেমিকরা তিনটি ভাগে বিভক্ত করে আলোচনা উপস্থাপন করেন, যদিও কেউ কেউ চতুর্থ ধাপ হিসেবে আরেকটি ধাপকেও অন্তর্ভুক্ত করে থাকেন। প্রতিটি ধাপকে তারা শিরোনাম দিয়েছেন ওয়েভ বা তরঙ্গ নামে। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, এভাবে ফোর্থ ওয়েভ। প্রথম ধাপ বা প্রথম তরঙ্গের সমাপ্তি ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের পর নারীদেরকে পশ্চিমের বিভিন্ন দেশে ভোটাধিকার দেওয়ার মাধ্যমে। আর দ্বিতীয় তরঙ্গ ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইংরেজি 60-70-এর দশককে, যখন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ইকুয়ালিটি সহ বিভিন্ন দাবিতে নারীবাদী আন্দোলন চলতে থাকে। আর তৃতীয় তরঙ্গ ধরা হয় 90 দশকের সময়ের পর থেকে, যখন বিভিন্ন আজগুবি থিওরি দিয়ে জেন্ডারের ধারণাকে একেবারে ঘোলাটে করে দেওয়া হয়। আর চতুর্থ তরঙ্গ ধরা হয় 2010 সাল পরবর্তী অনলাইন কেন্দ্রিক নারীবাদী আন্দোলনকে, যা মি টু মুভমেন্ট নামেও পরিচিত। বর্তমানে আমরা প্রথম ধাপ অর্থাৎ প্রথম তরঙ্গের আলোচনাতেই আছি। গত পর্বে আমরা উল্লেখ করেছি কিভাবে ইউরোপে নারীবাদী আন্দোলনের সূচনা ঘটেছিল, যার সূচনা হয়েছিল ধর্মীয় বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধানের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ তথা রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এনলাইটেনমেন্ট পরবর্তী বিভিন্ন চিন্তাধারা, ফরাসি বিপ্লবের বিভিন্ন তত্ত্ব, সাম্যবাদী ধারণা ইত্যাদি। সেই প্রসঙ্গে আমরা প্রথম তরঙ্গের দুইজন গুরুত্বপূর্ণ নারীবাদী তাত্ত্বিক ম্যারি উলস্টনক্রাফট এবং জন স্টুয়ার্ট মিল সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা করেছি। তাদের চিন্তাভাবনা কী, তাদের ব্যক্তিগত জীবন, প্রথাবিরুদ্ধ জীবন, সেই সকল বিষয়েও কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। গত পর্বের শেষের দিকের কথাগুলো কিছুটা কঠিন লাগতে পারে, হয়তো কিছুটা একঘেয়েমিও লাগতে পারে, তবে নারীবাদকে ভেতর থেকে বুঝতে হলে কিছুটা তাত্ত্বিক আলোচনা তো করতেই হয়। আর আজকের পর্বে নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নারীবাদী আন্দোলন এবং তত্ত্বগুলো বিকাশের ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব। সাথে প্রাসঙ্গিকভাবে যেটা আসবে সেটা হচ্ছে নারীবাদী তত্ত্ব বিকাশে সমাজতন্ত্রের ভূমিকা, কমিউনিজমের ভূমিকা, মার্ক্সবাদী নারীবাদ কী এবং তার সমস্যাগুলো কী, সমালোচনাগুলো কী কী। আর এই বিষয়টি জেনে রাখা বিশেষভাবে প্রয়োজন, কারণ আমাদের দেশের যারা নারীবাদী তারা মূলত মার্ক্সবাদী নারীবাদের সাবস্ক্রাইবার। আমরা অনেকেই পুরুষতন্ত্র কথাটি শুনে থাকব। নারীবাদ নিয়ে আলোচনা উঠলেই যে সকল বাজওয়ার্ড বারবার শোনা যায়, পুরুষতন্ত্র তার মধ্যে একটি। এই পুরুষতন্ত্র কি, এই থিওরি প্রথমে কে প্রদান করেন, কোত্থেকে এলো, এবং এই পুরুষতন্ত্র কি নারীদের নির্যাতনের কারণ কিনা, এই সম্পর্কে আজকের পর্বে কিছু বিষয়ের আলোচনা উঠে আসবে ইনশাআল্লাহ। নারীবাদের আরেকটি বিষয় হচ্ছে নারীবাদের মধ্যে বিভিন্ন দল উপদল আছে, শাখা প্রশাখা আছে, বিভিন্ন ধারা উপধারা আছে। বিষয়টি স্যাটায়ার করে বললে এভাবে বলা যায়, আকাশের যত তারা নারীবাদের তত ধারা। তবে প্রধান কয়েকটি ধারা হচ্ছে লিবারেল ফেমিনিজম, মার্ক্সবাদী ফেমিনিজম এবং রেডিক্যাল ফেমিনিজম। এই কোনটির অর্থ কী, একটির সাথে আরেকটির পার্থক্য কী, এসব নিয়ে বিস্তারিত আলোচনা এই সিরিজের শেষের দিকে একটি পর্বে আসবে। তবে আজকের পর্বেও প্রাসঙ্গিকভাবে এই তিনটি ধাপের মধ্যে কিছু তুলনামূলক আলোচনা উপস্থাপনা করা হবে ইনশাআল্লাহ। আজকের পর্বের মূল ফোকাস রাখা হচ্ছে নারীবাদী আন্দোলনের বিকাশের ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব এবং মার্ক্সবাদী নারীবাদ। তাহলে চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। চলুন আমরা প্রবেশ করি 1800 সালে, মানে 19 শতকে। কেমন ছিল দুনিয়া তখন? শিল্প বিপ্লব ছাড়া পৃথিবী
মাত্র 150-200 বছর আগে যেই অবস্থায় ছিল তার থেকে 1500-2000 বছর আগের চিত্রের সাথে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। শিল্প বিপ্লবের আগে আমরা এমন একটি পৃথিবীতে প্রবেশ করব যেখানে কোনো বিদ্যুৎ নেই, ইলেকট্রিসিটি নেই, ফলে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটের বা যন্ত্রপাতির কোনো বালাইও নেই। রেলওয়ে নেই, টেলিফোন নেই, টেলিগ্রাফ নেই। 18 শতকের আগে 1760 সালের দিকে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার ঘটল বটে, তবে তখনও সেভাবে পাকা রাস্তাঘাট, যান্ত্রিক গাড়ি এগুলোর ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত হয়নি। কাজেই অল্প কিছু বিষয় বাদ দিলে 200 বছর আগের মানুষের জীবন আর 1500 বা 2000 বছর আগের মানুষের জীবনের মধ্যে খুব একটা তফাৎ ছিল না। তবে সামাজিকভাবে মানুষের জীবনের একটা বিরাট পরিবর্তনের সূচনা হয় শিল্প বিপ্লবের হাত ধরে। সেই পরিবর্তনগুলো কি? নারীর জীবনের সাথে সেই পরিবর্তনগুলো কতটা প্রাসঙ্গিক সেটা জেনে নেওয়ার আগে চলুন বুঝে নেওয়া যাক শিল্প বিপ্লবটা কী জিনিস। শিল্প বিপ্লব হচ্ছে এমন একটি চলমান প্রসেস যার মাধ্যমে কৃষিভিত্তিক এবং ক্ষুদ্র গৃহস্থালী নির্ভর কুটির শিল্পভিত্তিক অর্থনীতির বদলে গড়ে উঠতে থাকে কলকারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অর্থাৎ মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা গড়ে উঠতে থাকে, যার ফলে পেশি শক্তির পরিবর্তে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কাজ করতে শিখে। যার সূচনা ঘটেছিল স্পিনিং জেনি, বাষ্প ইঞ্জিন অর্থাৎ স্টিম ইঞ্জিন এবং কটন জিন বা মাকু অর্থাৎ হাতে বোনা তাঁতের বিকল্প হিসেবে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কাপড় প্রস্তুত করা অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এইসব বিষয়ের মাধ্যমে এবং অবশ্যই টেলিগ্রাফের মাধ্যমে। এই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইংরেজি 18 শতাব্দীতে বা 1700 সাল থেকে। তৎকালীন পৃথিবীতে সবচেয়ে বড় পরাশক্তি ছিল গ্রেট ব্রিটেন, এরপর ছিল ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য রাষ্ট্র। কাজেই প্রাথমিকভাবে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল ব্রিটেনে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল নিয়ে এসে ম্যানচেস্টার, লিভারপুল এইসব শহরে নানা রকমের কলকারখানা, টেক্সটাইল শিল্প এগুলো গড়ে উঠতে থাকে। যেমন ভারতবর্ষ থেকে বিভিন্ন রকমের কাঁচামাল নিয়ে এসে সেগুলো লাগানো হতো এইসব শিল্প কারখানায়, আর যে সকল পণ্য উৎপাদন করা হতো সেগুলো আবার পরবর্তীতে ওইসব দেশেই যেমন ভারতবর্ষে সেখানে বিক্রি করা হতো। এভাবে ধীরে ধীরে শিল্প বিপ্লব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে। আর আমেরিকাতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল শিল্প বিপ্লবের দ্বিতীয় স্তরে 19 শতকের শেষ দিকে 1870 সালের পর থেকে। চীন এবং ভারত এইসব দেশে 20 শতকের আগে অর্থাৎ 1900 সালের আগে শিল্প বিপ্লব শুরু হয়নি। এই সকল বিষয় নিয়ে শশী থারুর, ভারতের কংগ্রেসের একজন রাজনীতিবিদ, তিনি একটি চমৎকার বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে ইনগ্লোরিয়াস এম্পায়ার, হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া। শিল্প বিপ্লব সম্পর্কে, কেন ইউরোপে এই শিল্প বিপ্লবের উদ্ভব এবং বিকাশ ঘটল, চীন এবং ভারত এই সকল দেশে কিংবা পৃথিবীর অন্যান্য দেশে এশিয়ার দেশগুলো কেন পিছিয়ে থাকলো, এই সম্পর্কে অনেক রকম মিথ বাজারে চালু আছে। তার মধ্যে একটি হচ্ছে, অনেকেই মনে করে থাকেন তৎকালীন ইউরোপে সেই লোকেরা তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকার কারণে তাদের হাতেই শিল্প বিপ্লবের সূচনা এবং বিস্তার ঘটেছে। আর চীন কিংবা ভারত এসব দেশ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে তাদের দেশে শিল্প বিপ্লব এসেছে অনেক পরে। শশী থারুর তার উল্লেখিত সেই বইতে এই ধরনের চিন্তাকে একটি মিথ হিসেবে দেখিয়েছেন এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে খণ্ডন করেছেন। আগ্রহী ব্যক্তিরা চাইলে বইটি পড়ে দেখতে পারেন। মূল কথা হচ্ছে, যাদের হাতে সামরিক এবং রাজনৈতিক শক্তি থাকবে তাদের হাতে অর্থনৈতিক শক্তিও থাকবে। ফলে যে কোনো একটি প্রজেক্ট উঠানোর জন্য তাদের কাছে অর্থনৈতিক এবং সামরিক স্বাধীনতা থাকবে। এ কারণে তারাই বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের প্রজেক্টকে স্পন্সর করতে পারবে। ফলে তাদের হাতেই এই ধরনের বিপ্লবের বিস্তার ঘটবে, এটাই স্বাভাবিক। শিল্প বিপ্লবের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। যাই হোক, শিল্প বিপ্লব একটি চলমান প্রক্রিয়া যা বর্তমান যুগে বর্তমান সময়েও চালু আছে। জেনে রাখার জন্য আমরা বলতে পারি, ঐতিহাসিকরা শিল্প বিপ্লবকে 4টি ভাগে ভাগ করে থাকেন। 1760 সালের দিকে বাষ্পীয় ইঞ্জিনকে কেন্দ্র করে শুরু হয় প্রথম শিল্প বিপ্লব। বস্ত্র, খনিজ, কৃষি বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের মাধ্যমে তৈরি হয় একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী, যা শিল্প বিপ্লবের অন্যতম সামাজিক প্রভাব। 1871 সাল থেকে শুরু হয় প্রযুক্তিগত দ্বিতীয় শিল্প বিপ্লব। রেলপথ, টেলিফোন এবং বিদ্যুতের আবিষ্কার সেই বিপ্লবের সময় কলকারখানাগুলোকে দেয় নতুন গতি, অর্থনীতিতে এনে দেয় অভূতপূর্ব প্রবৃদ্ধি। এরপর 20 শতাব্দীর শেষ ভাগে এসে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লব, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই বিপ্লব ডিজিটাল বিপ্লব নামেও পরিচিত, যার মাধ্যমে আসে কম্পিউটার, সুপার কম্পিউটার ইত্যাদি। আর বর্তমান সময়টাকে অনেকে বলে থাকেন এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শিল্প বিপ্লবের সময়, যেটা অনেকে শিল্প বিপ্লবের চতুর্থ ধাপ হিসেবে চিহ্নিত করে থাকেন। এখানে আমাদের জন্য আমাদের মূল সিরিজে যে বিষয় নিয়ে আলোচনা চলছে সেই হিসাবে যেটা জানা প্রাসঙ্গিক এবং যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শিল্প বিপ্লব এর সাথে নারী শ্রম অর্থাৎ বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং কলকারখানায় গণহারে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং এরপর সমাজতন্ত্রের উদ্ভবের সাথে নারীবাদের সম্পর্কটা কী ধরনের। শিল্প বিপ্লবের বিকাশের ফলে নারীদের জীবনে তথা নারী পুরুষ নির্বিশেষে উভয় এবং মানুষের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আসতে থাকে। প্রথমত, এই প্রথমবার মানব ইতিহাসে নারীরা গণহারে পরিবারের বাইরে কোনো কর্মক্ষেত্রে গিয়ে প্রবেশ করতে থাকে, যেটা এর আগে মানব ইতিহাসে কখনোই এই স্কেলে দেখা যায়নি। যদিও সেই নারীরা বেশিরভাগ বা অধিকাংশই ছিল সমাজের দরিদ্র শ্রেণীর নারী। তারা মিল ফ্যাক্টরিতে কাজ করতে থাকে এবং সেখানে কমপক্ষে দৈনিক 14 ঘন্টা পরিশ্রম করতে হতো। সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো শ্রমিক অধিকার বা অধিকারের কোনো বালাই ছিল না, খুবই কম মজুরি দেওয়া হতো। যেহেতু পরিবারের বাইরে গিয়ে স্বামী কিংবা পিতার সংসারে শ্রম দেওয়ার বদলে নারীরা পরিবার থেকে বের হয়ে সেই সব কলকারখানায় কাজ করত, সারাদিনের অধিকাংশ সময় সেখানেই চলে যেত, কাজেই তাদের পারিবারিক জীবন দারুণভাবে ব্যাহত হতে থাকে। বর্তমানে আমরা যেভাবে দেখি যে অন্ততপক্ষে একটা টাইম টেবিল মেনে বিভিন্ন কলকারখানায় কিংবা অফিস আদালতে কাজ করতে দেখা যায়, যার পেছনে বিভিন্ন শ্রমিক আন্দোলনের কিছু ইতিহাস আছে, ফলে মালিকরা চাইলেও অনেক সময় শ্রমিকদেরকে ইচ্ছামতো খাটাতে পারে না। সেই সময়কার পরিস্থিতি কিন্তু এরকম ছিল না। সেখানে যে সকল নারী শ্রমিকরা কাজ করত, সেই শ্রমিকরা সেখানে শ্রম দেওয়ার কারণে তাদের পারিবারিক জীবন, সংসার জীবন বলে কিছুই থাকতো না। অনেকে চাইলে এখানে প্রশ্ন করতে পারেন, বর্তমানেই বা কতটুকু আছে? যেমন যে সকল নারীরা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করছে, যেখানে খুবই অল্প পরিমাণ মজুরি দেওয়া হচ্ছে, ফলে টিকে থাকার মতো মজুরি উঠাতে গিয়ে সেই সব শ্রমিকদেরকে বাধ্য হয়ে ওভারটাইম করতে হচ্ছে। সেই সকল মেয়েরা তাদের পারিবারিক জীবনে কতটুকু সময় দিতে পারছে, তাদের সংসার জীবন বাস্তবে কতটুকু কার্যকর আছে, এই প্রশ্ন আমরা করতেই পারি। যাই হোক, সেই সময়কার শিল্প বিপ্লব বিকাশের সময়ে ফ্যাক্টরিতে, বিশেষ করে টেক্সটাইল ফ্যাক্টরিতে মেয়েদেরকে বেশি নিয়োগ দেওয়া হতো। আর মেয়েদেরকে নিয়োগ দেওয়ার আরেকটি কারণ হচ্ছে তাদেরকে কম মজুরি দেওয়া যেত। সেই সময়কার বৈশ্বিক প্রেক্ষাপটে সমাজের ডিফল্ট এটাই ছিল যে পুরুষেরা আয় রোজগার করবে, পরিবারের মেয়েদের খরচ তারাই নির্বাহ করবে। কাজেই যে সকল মেয়েরা ফ্যাক্টরিতে কাজ করছে তাদেরকে অত বেশি বেতন না দিলেও চলবে, এটা ছিল সেই সময়কার একটি ধারণা। এই কারণে দেখা যায় যে উচ্চবিত্ত শ্রেণীর নারীরা মিল ফ্যাক্টরির কাজে যোগদান করতো না। মজুরি কম এবং সেখানে কঠোর পরিশ্রম করতে হতো, এই কারণে সেসব নারীরা সেখানে যেত না। সমাজের যারা সুবিধাভোগী অংশ অর্থাৎ প্রিভিলেজ অংশ ছিল, তারা সেসব কাজে যোগদান করতো না। শিল্প বিপ্লবের বিকাশের কারণে উচ্চবিত্ত, মধ্যবিত্ত অর্থাৎ প্রিভিলেজ নারী বনাম প্রোলেতারিয়েত বা খেতে খাওয়া মজুর শ্রেণীর নারীদের মধ্যে একটি শ্রেণী বিভাজন রেখা দেখা দেয়, যেটা আগেও ছিল এবং সেটা দিন দিন আরও বৃদ্ধি পেতে থাকে। সেই সময়কার যারা মধ্যবিত্ত শ্রেণীর নারী, তারা আন্দোলন করছিল শিক্ষার অধিকার, আরেকটু ভালো শিক্ষার অধিকার, ভালো মিনিংফুল কোনো কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য, ভোটাধিকারের জন্য, যেটা আরেকটু পরে এসেছে 19 শতকের শেষের দিকে। আর অপরদিকে যারা দরিদ্র নারী, খেটে খাওয়া মজুর শ্রেণীর নারী, তারা তাদের এই উপার্জনের মাধ্যমে পরিবারের আয় রোজগারে কিছুটা অবদান রাখছিল। শিক্ষা কিংবা ভোট এই সকল বিষয়ের দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ কিংবা আগ্রহ সেই সকল দরিদ্র শ্রেণীর নারীর ছিল না, বরং তারা ব্যস্ত ছিল কিভাবে তাদের জীবনমান আরেকটু বাড়ানো যায়, কিভাবে তাদের মজুরি আরেকটু বাড়ানো যায় এবং যে সকল অস্বাস্থ্যকর পরিবেশে তারা ফ্যাক্টরিতে কাজ করছে সেই পরিবেশটাকে কিভাবে আরেকটু স্বাস্থ্যকর, আরেকটু নিরাপদ করা যায়, সেই সকল বিষয় নিয়ে। যার একটি উদাহরণ হচ্ছে সেই সময়কার বিভিন্ন ম্যাচ ফ্যাক্টরিতে, অর্থাৎ আমরা আগুন ধরানোর জন্য যে ম্যাচ ব্যবহার করি, সেই সকল ফ্যাক্টরিতে অনেক ধরনের বিদ্রোহ হয়েছিল, স্ট্রাইক হয়েছিল, যা ইতিহাসে ম্যাচ গার্লস স্ট্রাইক নামে পরিচিত। দাহ্য পদার্থ ফসফরাস ব্যবহার করার কারণে সেই সকল ফ্যাক্টরিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ছিল। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন সামাজিক পরিবর্তন আসতে থাকে, নগরায়ন সৃষ্টি হয়, খুবই ঘিঞ্জি এলাকায় অনেক মানুষ গাদাগাদি করে বসবাস করতে শুরু করে। এভাবে বস্তি এলাকার বিকাশ ঘটে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে থাকে। এবং বিশ্বাস করুন কিংবা নাই করুন, শিল্প বিপ্লবের আরেকটি প্রভাব হচ্ছে এটা যে পুরুষদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়। নারীর শ্রম সেই সময় সস্তা বলে ফ্যাক্টরিতে নারীদেরকে বেশি নিয়োগ দেওয়া হতো, যে কারণে একটি নির্দিষ্ট শ্রেণীর পুরুষদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়। আজকাল আমরা অনেকেই শুনে থাকি যে বর্তমানে যেভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা বিভিন্ন অফিস আদালতে নারীরা এত কাজ করছে, এই জন্য অনেকে বলে থাকেন যে তোমার উচিত
নারীবাদকে ধন্যবাদ দেওয়া। নারীবাদের কারণেই নাকি এই নারীরা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির অফিসারতে কাজ করতে পারছে। যদি নারীবাদ না থাকতো তাহলে নাকি নারীরা কাজ করতে পারতো না। কিন্তু আসলেই কি তাই? ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে কোনো নারীবাদী তত্ত্ব কিংবা আন্দোলনের কারণে নয়, বরং সাধারণভাবে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এবং শিল্প বিপ্লবের বিকাশের ফলে যে অতিরিক্ত শ্রম প্রয়োজন হয়েছিল, সস্তা শ্রম প্রয়োজন হয়েছিল, সেই কারণেই নারীদেরকে সেই সব মিল ফ্যাক্টরিতে ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হতে থাকে। এর পেছনে কোনো নারীবাদী আন্দোলন, থিওরি কিংবা মুভমেন্টের অবদান নেই। আরেকটি প্রচলিত মিথ হচ্ছে, অনেকে মনে করেন যে নারীবাদী তত্ত্ব না থাকলে নারীরা কখনোই ঘর থেকে বের হয়ে আসতে পারতো না। আবার অনেকে মনে করে থাকেন নারীরা শুধুমাত্র অলস ঘরে বসে থাকতো, তারা কোনো কাজই করতো না। নারীবাদী থিওরির কারণে, নারীবাদের বিকাশের কারণেই নাকি তারা ঘর থেকে বের হয়ে এসে কর্মক্ষেত্রে লাগতে পেরেছে, তারা কর্মক্ষেত্রে যোগদান করতে পেরেছে। তাদের এই সকল কথা শুনলে মনে হতে পারে যে নারীরা ধনী গরিব নির্বিশেষে যেন প্রত্যেকেই এক একজন রূপকথার সেই ঘুমন্ত পুরীর রাজকন্যা, যাদের মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপার কাঠি ছুঁয়ে দিলে তারা সেই পালঙ্ক থেকে ঘুম থেকে জেগে উঠবেন, যেন তারা সারাদিন ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। শিল্প বিপ্লবের আগে নারীদের জীবন কেমন ছিল সেই মধ্যযুগে? মধ্যযুগে যখন শিল্প বিপ্লব ঘটেনি, সেই সময়কার পৃথিবী ছিল একটি কৃষি প্রধান পৃথিবী। পৃথিবীর অধিকাংশ এলাকায় অধিকাংশ মানুষ ছিল কৃষিকাজের সাথে জড়িত, যার ব্যাপ্তি কোনো কোনো ক্ষেত্রে ৮০ থেকে ৯০% পর্যন্ত হতে পারে। আর বাকি যে অংশ, তারা ছিল বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের সাথে জড়িত, এবং এই সকল কাজ করা হতো পারিবারিকভাবেই ঐতিহ্যগতভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মানুষ কাজ শিখে নিত। তাঁতি, কামার, কুমার এই ধরনের ছোট ছোট কুটির শিল্প বিভিন্ন এলাকায় ছড়ানো ছিল। সুতরাং সেই সময়ে যারা মেয়েরা ছিল, তারা তাদের বাবার সংসারে কিংবা স্বামীর সংসারে বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক কিংবা এই ধরনের ক্ষুদ্র কুটির শিল্পের কাজের সাথে পারিবারিকভাবে জড়িত থাকত। নিজেদের ঘরে এবং বাড়িতেই তারা কাজ করত। একেবারে সহজ উদাহরণ, আমাদের দেশের কথা চিন্তা করলেও আমরা বিষয়টা সহজে বুঝতে পারি। আমাদের দেশ এখনও কৃষিপ্রধান দেশ। ধান মাড়াই থেকে শুরু করে চাল সিদ্ধ করা পর্যন্ত একটা বিরাট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এই কাজে আমাদের দেশের নারীরা অংশগ্রহণ করত পুরুষের পাশাপাশি। বাড়িতে থেকেই তারা এই কাজ করতে পারত, বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হতো না। ঘরের বাইরে মাঠে কাজ করানোর জন্য শ্রমিক মজুর পাওয়া যেত, তারা সেই সকল কাজ করত। যে কারণে আমরা এখনও আমাদের অনেক গ্রামাঞ্চলে গেলে দেখতে পাই যে প্রত্যেক গেরস্থের বাড়িতে বাইরের দিকে একটা ঘর থাকতো। সেখানে এই ধরনের শ্রমিকরা আসতো এবং থাকতো, কাজ করত, কাজ শেষে চলে যেত। এবং এটা খুব বেশি দিন আগের কথাও নয়, যেহেতু আমাদের দেশে শিল্পায়ন সেইভাবে শুরু হয়েছে, খুব বেশি দিন আগে সেভাবে শুরু হয়নি। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলা যায়, আমাদের দেশে 1970 সালের পর থেকে মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বিকাশ ঘটতে থাকে। যা হোক, শিল্প বিপ্লবের বিকাশের ফলে নারীদের এই যুগ যুগ ধরে চলে আসা পরিবার নির্ভর কাজ, কুটির শিল্পভিত্তিক পারিবারিক গৃহী এই ধরনের পেশার পরিবর্তন ঘটল। তারা যোগদান করতে লাগলেন কলকারখানা এবং মিল ফ্যাক্টরিতে। কৃষিভিত্তিক সমাজের পরিবর্তে সমাজ হয়ে উঠতে লাগলো শিল্পভিত্তিক। নগরায়ন এবং শহরের ঘিঞ্জি এলাকা, বস্তি এলাকার বিকাশ ঘটল। যে সকল এলাকায় মিল ফ্যাক্টরি ছিল, তার আশেপাশের এলাকায় অল্প জায়গায় বহু মানুষ এসে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। কারণ প্রতিদিন দূর থেকে এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কাজ করবে, এটা সম্ভব ছিল না। এখনও পর্যন্ত আমাদের দেশে ঢাকার আশেপাশে যে সকল এলাকায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশি আছে, সেই সকল এলাকায় যদি আমরা যেখানে মানুষ থাকে তাদের পরিবেশ দেখি, খুবই অস্বাস্থ্যকর। একদিকে কালো বর্জ্য পদার্থ, সেই পানি বিভিন্ন খালের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ময়লা আবর্জনা, দুর্গন্ধ সেখানে টিকে থাকাই দায়। সামান্য টিন দিয়ে কোনো মতে একটা ঘর তৈরি করা হচ্ছে, এবং একটার পর একটা ঘর এমনভাবে আছে দেখলে মনে হবে যেন এগুলো কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প। খুব ভোরে উঠেই মা চলে যাচ্ছে কাজে, গার্মেন্টসে, একেবারে মধ্যরাতের কিছু আগে বাড়ি ফিরছে। শিশু সন্তানরা সারাদিন মায়ের চেহারাও দেখতে পারছে না। এক একটা শরণার্থী শিবিরে মানুষ যেভাবে বসবাস করে, সেই জীবনের সাথে এই সকল মানুষদের জীবনের খুব একটা পার্থক্য পাওয়া যায় না। শিল্প বিপ্লবের অন্যান্য প্রভাবের মধ্যে রয়েছে পুঁজিপতি মালিক শ্রেণীর আবির্ভাব, যাদের লোভী মানসিকতার কারণে শ্রমিকরা আরও দারুণভাবে শোষণের শিকার হতে থাকে। ফলে সমাজে ধনী দরিদ্রের বৈষম্য এবং মালিক এবং শ্রমিক এই দুইটি শ্রেণীর আবির্ভাব ঘটে। মালিকরা ধনী থেকে আরও ধনী হতে থাকে, সম্পদের পাহাড় জমা করতে থাকে, শ্রমিকরা আরও কঠিনভাবে বঞ্চনা, বৈষম্য এবং লাঞ্ছনার শিকার হতে থাকে। এর পাশাপাশি শিল্প বিপ্লবের ফলে সমাজে একটি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটতে থাকে। সেটা কিভাবে ঘটেছে ভিন্ন আলাপ, কাজে সেই দিকে আমরা যাচ্ছি না। শিল্প বিপ্লবের আরও কিছু প্রভাবের কথা না বললেই নয়।
কারণ এই শিল্প বিপ্লবের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবন প্রভাবিত হয়েছে, পরিবর্তিত হয়েছে। কাজে সেই সকল বিষয় সম্পর্কে কিছুটা হলেও আমাদেরকে জানতে হবে। শিল্প বিপ্লবের ফলে পরিবর্তিত পৃথিবীর আরেকটি নতুন বিষয় হচ্ছে বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা। বর্তমানে আমরা কথিত যে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেখি, এর সাথে আবার শিল্প বিপ্লবের সম্পর্ক কী? অনেকেই শুনে আশ্চর্য হতে পারেন। যদি আমরা হিস্ট্রি অফ এডুকেশন দেখি তাহলে আমরা দেখতে পাই মাত্র 150-200 বছর আগেও এডুকেশন সিস্টেম ছিল ব্যক্তি নির্ভর, অর্থাৎ জ্ঞানীগুণী পণ্ডিত আলেম ব্যক্তি, তাদের কাছে দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে, মানুষরা এসে থাকতো এবং সেখানে থেকে বিভিন্ন ওস্তাদ বা ব্যক্তির অধীনে থেকে মানুষ পড়ালেখা করত, জ্ঞান অর্জন করত। ইতিহাস দেখলে দেখা যায় মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল জায়গায় একটা সময় পর্যন্ত এটাই ছিল জ্ঞান অর্জনের ডিফল্ট সিস্টেম। এরপর একটা সময় মুসলিম বিশ্বে মাদ্রাসা ব্যবস্থার প্রচলন ঘটে, যার সূচনা ঘটেছিল 1065 সালে বাগদাদে সেই মাদ্রাসাতুল নিজামিয়া বা নিজামিয়া মাদ্রাসার মাধ্যমে। সেই সময়ে আব্বাসীয় খিলাফার উজির নিজামুল মুলক তিনি এই ব্যবস্থার প্রচলন করেছিলেন। তিনি দেখলেন যে এক একজন ওস্তাদ এক এক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে ছাত্রদেরকে ক্রমাগত এক একজন ওস্তাদের কাছ থেকে ইলম শিখে আবার ভিন্ন একজন ওস্তাদের কাছে যেতে হচ্ছে, ইলমি সফর করতে হচ্ছে। এর পরিবর্তে তিনি ভাবলেন এমন একটি ব্যবস্থা প্রচলন করলে কেমন হয়, যেখানে একটি নির্দিষ্ট জায়গায় সকল ওস্তাদরাই থাকবেন, ফলে ছাত্রদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ওস্তাদের কাছে গিয়ে বারবার সফর করতে হবে না, বরং বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে সেই নির্দিষ্ট এলাকাতেই থাকবেন, জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন। এবং এভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটেছিল। এই ছিল পৃথিবীর সেই সময়কার শিক্ষা ব্যবস্থা। বর্তমানে আমরা যে সার্বজনীন শিক্ষা বা ইউনিভার্সাল এডুকেশন দেখি, 1850 সালের আগে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পড়ালেখা কিংবা শিক্ষার হার বা লিটারেসি রেট খুব বেশি ছিল না। এমনকি আমাদের এই ভারতবর্ষের কথাই যদি আমরা চিন্তা করি, ইংরেজরা প্রায় 200 বছর শাসন করে যখন আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যায়, কিংবা তার কিছু আগে অর্থাৎ 1900 সালের সময়কার ভারতবর্ষের দিকে যদি দেখা যায়, তাহলে লিটারেসি রেট খুবই কম ছিল। মাত্র শতকরা 20% মানুষও পড়ালেখা করতো না। কাজেই 1850 সালের আগে যখন আমরা পৃথিবীর দিকে যাচ্ছি, ইউরোপে সেই সময় পড়ালেখা নির্দিষ্ট ছিল শুধুমাত্র সমাজের উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত বা ধনী শ্রেণী, অর্থাৎ এলিট অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে। সাধারণ মানুষের জীবনে পড়ালেখার খুব একটা প্রয়োজনই ছিল না। কারণটা সহজেই অনুমেয়। দুনিয়া ছিল কৃষি নির্ভর, খুব বেশি জ্ঞানগত প্রযুক্তিগত যন্ত্রপাতি ছিল না। কাজেই দুনিয়াতে চলার জন্য হিসাব নিকাশ এবং কিছু গণনা করার বাইরে পড়ালেখা করার খুব একটা দরকার হতো না। কিছু মানুষ যারা পড়াশোনা করতো তারা ছিল সুনির্দিষ্ট শ্রেণীর। পাবলিক এডুকেশন বলতে যা বোঝায় সেটার কোনো প্রচলন ছিল না। এই বিষয়টি মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আমরা যেই ধরনের শিক্ষা ব্যবস্থা দেখে অভ্যস্ত, সে কারণে আমাদের অনেকের মনে হতে পারে যে এই শিক্ষা ব্যবস্থা হয়তো অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু না। এই এডুকেশন সিস্টেমের বয়স হচ্ছে মাত্র সর্বোচ্চ 150 বছর, 1880 সাল থেকে বর্তমান সময় অবধি। 1870 সালের পর থেকে ইউরোপের বিভিন্ন সরকারগুলো বা সেই সময়কার শাসক গোষ্ঠী তারা ছেলে মেয়েদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন প্রাইমারি স্কুল স্থাপন করতে থাকে। শিল্প কারখানার মালিকরাই মূলত ছিল এর পেছনের কারিগর। তারা বলছিল যে কারখানা পরিচালনা করতে গিয়ে বারবার তাদের নতুন করে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয়। একেবারে আনাড়ি নতুন শ্রমিক নিয়ে এসে তাদেরকে বারবার কাজ শেখানো, এটা খুবই ঝামেলার বিষয়। তাই যদি বিভিন্ন রকমের স্কুল স্থাপন করা হয় এবং সেখানে কলকারখানায় যে সকল বিষয় জানা প্রয়োজন সেই সকল শিক্ষা দেওয়া হয়, তাহলে এটাই তো ভালো ব্যবস্থা। এইভাবে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সেই সকল শিল্পায়িত দেশে তৈরি হতে থাকে বিভিন্ন স্কুল, যাকে বলা হয় ফ্যাক্টরি মডেল অফ এডুকেশন। পরবর্তীতে সেই সকল স্কুলকে ব্যবহার করা হতে থাকে এক একটি রাষ্ট্র যেভাবে চায় সেই ফরম্যাট অনুসারে আদর্শ সুনাগরিক তৈরি করার জন্য। অর্থাৎ বিভিন্ন সেকুলারিস্ট আইডিয়া থেকে উৎসরিত চিন্তাধারা, সেই অনুসারে তাদেরকে ইনডক্ট্রিনেশন বা মগজ ধোলাই করার জন্য, সুনাগরিক হিসেবে নির্দিষ্ট ছাঁচে তৈরি করার জন্য সেই স্কুলগুলোকে ব্যবহার করা হতে থাকে, যেটা বর্তমানেও প্রচলিত আছে আমাদের বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয় এসবের মাধ্যমে। এরপর একটা সময় আসে যখন শিল্প বিপ্লবের হাত ধরে নিত্য নতুন প্রযুক্তি আসতে থাকে, যা মানুষের জীবনকে ধীরে ধীরে সহজ করতে থাকে। পেশি শক্তি ব্যবহার করতে হয়, এই ধরনের কাজ আরও কমে আসতে থাকে। ফলে অফিস আদালতে কাজের পরিমাণ বৃদ্ধি পায়, বাড়তে থাকে ডেস্ক জব। এই সকল বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাদান সেটাও শুরু হয় স্কুল কলেজগুলোতে। শিল্প বিপ্লবের আরেকটি আবিষ্কার হচ্ছে কথিত আধুনিক বিনোদন ব্যবস্থা। এই যে আমরা বর্তমানে বিশ্বকাপ ফুটবল কিংবা ক্রিকেট খেলা নানা রকম ফরম্যাটে আছে, এছাড়া অন্যান্য আরও বিভিন্ন রকমের প্রফেশনাল স্পোর্টস আছে।
কিংবা স্টেডিয়ামের মতো ব্যবস্থা আছে, এখানে মূলত অল্প কিছু মানুষ খেলাধুলা করবে, কিন্তু বিরাট সংখ্যক মানুষ এসে সে অল্প কিছু মানুষের খেলাধুলা দেখবে। এগুলো যেভাবে বিকাশ ঘটেছে সেটার ইতিহাসও খুব বেশি পুরনো নয়, মাত্র 100 কিংবা 150 বছরের পুরনো ইতিহাস। এর আগে মানুষ যখন খেলাধুলা করত, নিজেরা যে যার মতো খেলাধুলা করত, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকতো না। অন্য মানুষের খেলা দেখে মানুষ তৃপ্তি অনুভব করতো না, নিজেরাই খেলাধুলা করত। যেমনটা একটি আরব দেশের স্বৈরশাসক একবার বলেছিল যে, আমি বুঝি না কেন 22 জন মানুষের খেলা দেখার জন্য 22,000 মানুষ স্টেডিয়ামে গিয়ে অলস বসে থাকে, চাইলে তো তারা নিজেরাই খেলতে পারে। বর্তমানে শুধু 22,000 মানুষ নয়, টেলিভিশনের মাধ্যমে কিংবা ইন্টারনেটের মাধ্যমে সেই 22 জন মানুষের খেলা দেখার জন্য 22 লাখ মানুষ কিংবা কিছু ক্ষেত্রে 22 কোটি মানুষ পর্যন্ত সেই দিকে তাকিয়ে থাকে। এভাবে শিল্প বিপ্লবের ফলে ঘন বসতিপূর্ণ এলাকার বহু মানুষকে মাত্র একটা মাঠ দিয়ে, একটা স্টেডিয়াম দিয়ে ব্যস্ত রাখা যায়। শিল্প বিপ্লবের ফলে, নগরায়নের ফলে পার্ক তৈরি হয়, চিড়িয়াখানা তৈরি হয়, বিভিন্ন কথিত অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হয়, এছাড়া তৈরি হয় বিভিন্ন রকমের অডিটোরিয়াম। এই হচ্ছে সংক্ষেপে শিল্প বিপ্লবের কিছু সামাজিক প্রভাব। সুতরাং আমরা বলতেই পারি যে মাত্র 150-200 বছর আগে মানুষের যে জীবন ছিল, সেই জীবনযাত্রার সাথে 1500 কিংবা 2000 বছর আগের মানুষের জীবনের খুব একটা তফাৎ ছিল না। 150-200 বছর আগের ইউরোপে কিংবা এশিয়ার মানুষের জীবনের সাথে সেই প্রাচীন সুমেরীয় কিংবা মেসোপটেমিয়ান সভ্যতার মানুষের জীবনযাত্রার সাথে খুব একটা পার্থক্য ছিল না। কিন্তু মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে এই শিল্প বিপ্লবের মাধ্যমে, এবং যার ফলে নারীদের জীবনেও ব্যাপক পরিবর্তন আসে। যখন থেকে এইসব কলকারখানায় ব্যাপকভাবে নারীরা কাজে যোগ দিতে থাকে, সেই রকম একটি অবস্থায় ফরাসি দার্শনিক এবং ইউটোপিয়ান সোশ্যালিস্ট চার্লস ফুরিয়ার রেকর্ডেড হিস্ট্রিতে প্রথমবারের মতো ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন, এবং এটা হচ্ছে 1837 সালের কথা। তিনি সেই সময় কিছু থিওরি প্রদান করেন, একটি নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রবর্তনের প্রস্তাব করেন, যার ভিত্তি হবে কোঅপারেটিভ অটোনমি ফর ম্যান অ্যান্ড উইমেন অ্যালাইক, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে উভয়ের পারস্পরিক সহযোগিতা নির্ভর অটোনমি। সহজ কথায় তিনি মনে করতেন, কর্মক্ষেত্রে যত রকমের কাজ আছে সবগুলোই নারীদের জন্য উন্মুক্ত হওয়া উচিত, যা হবে পুরুষদের বাধামুক্ত। নারীরা নিজ নিজ যোগ্যতা, আগ্রহ এবং বুদ্ধিমত্তা অনুসারে যার যা ইচ্ছা সেই ধরনের পেশা বেছে নেবে, এবং এভাবেই নাকি তিনি মনে করতেন যে একটি হারমোনিয়াস প্রোডাক্টিভ সোসাইটি গড়ে উঠবে। 1840 এবং 50-এর দিকে চার্লস ফুরিয়ারের এই চিন্তাধারা ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। এখানে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা আমরা একটু আগেও বলেছি, যে এই প্রথম ইতিহাসে পারিবারিক পরিমণ্ডলের বাইরে গিয়ে স্বামী কিংবা নিজের পিতার অধীনে কাজ করার বদলে নারীরা বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং কলকারখানায় গিয়ে কাজে যোগদান করতে থাকে, এবং সেই সময় পর্যন্ত তখনও সেভাবে অফিস আদালতের কাজ বা ডেস্ক জব ডেভেলপ করেনি, যেটা আরও কিছু সময় পরে ডেভেলপ করেছে। কাজেই এই সকল থিওরির মাধ্যমে মূলত নারীদেরকে সেই সকল কাজে যোগদান করতে উৎসাহিত করা হচ্ছিল। 1870 সাল যখন টাইপরাইটার যন্ত্র আবিষ্কার হলো, পড়ালেখা জানা মেয়েরা তখন অফিসের কেরানি কিংবা অফিস সহকারী বা টাইপিস্ট হিসেবে যোগদান করতে থাকে। এভাবে অফিস জবে প্রথম নারীদের যোগদানের সূচনা হয়। এইটুকু আলোচনার মাধ্যমে আশা করা যায় আমরা কিছুটা হলে বুঝতে পারলাম যে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাবটা কী ধরনের এবং এটা নারীদের জীবন পরিবর্তনে কতটা ভূমিকা রেখেছে। এবার আমরা আরেকটু গভীরে প্রবেশ করব যে নারীবাদী তত্ত্বগুলোর বিকাশে শিল্প বিপ্লব কী ধরনের ভূমিকা রেখেছে। এবার চলুন সেটা দেখা যাক। যখন শিল্প বিপ্লবের বিকাশ ঘটছিল এবং একদিকে মালিক শ্রেণী তারা ফুলে ফেঁপে উঠছিল আর শ্রমিক শ্রেণী বঞ্চনার শিকার হচ্ছিল, এরকম একটি অবস্থায় জার্মান দার্শনিক এবং রাজনৈতিক তত্ত্ববিদ কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেল তারা এই সমস্যার সমাধান কি হতে পারে, অর্থাৎ ফ্যাক্টরিতে মালিক শ্রেণীর শোষণ, এই বিষয়ে সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে লাগলেন। শ্রমিকদের উপরে চলমান অন্যায় বৈষম্যের প্রতিবাদ হিসেবে, সমাধান হিসেবে তারা পুঁজিবাদী সিস্টেমের বিপরীতে একটি শ্রেণীহীন, বৈষম্যহীন, সমাজতান্ত্রিক, সাম্যবাদী সমাজ গঠনের আইডিয়া প্রদান করলেন। 1848 সালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেল তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা প্রকাশ করেন, যার মাধ্যমে তারা দাবি করেন পুঁজিবাদ নারীদেরকে শোষণ করছে এবং তাদেরকে সাবঅর্ডিনেট বিবেচনা করছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বিবেচনা করছে পরিবারে এবং সমাজে, সব জায়গাতে। আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাই দীর্ঘ সময় পরে 20 শতকের দ্বিতীয়ার্ধে এসে, অর্থাৎ নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের পর 1970 সালের দিকে মার্ক্সবাদী নারীবাদীরা তারা এই পুরনো থিওরিটাকে আবার নতুন করে গ্রহণ করে নেন এবং এর আলোকে তারা মতামত দিতে থাকেন যে পুঁজিবাদী সিস্টেমের বিলুপ্তের মাধ্যমেই
নারীদের মুক্তি সম্ভব, নারীদের অধিকার আদায় সম্ভব, এবং তখন নারীদের শোষণের পেছনে তারা পুঁজিবাদকে প্রধান ভূমিকায় দায়ী করতে থাকেন। ফিরে যাচ্ছি কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলের সেই আলোচনায়। 1848 সালের পরে অন্যান্য লেখালেখিতে কার্ল মার্কস অর্থনৈতিক এবং সামাজিক শ্রেণীর মধ্যে বৈষম্য নিয়ে লেখালেখি করেন, নারীদের বিষয়ে তিনি আর মনোযোগ দেননি। এদিকে ফ্রেডরিক অ্যাঙ্গেল 1884 সালে একটি বই প্রকাশ করেন যার নাম অরিজিন অব দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট। এই বইতে তিনি দাবি করেন যখন থেকে নাকি ব্যক্তি মালিকানা সম্পদের প্রচলন হয়েছে তখন থেকেই নাকি পুরুষেরা নারীদেরকে নিজের প্রাইভেট প্রপার্টি, নিজের সম্পত্তি বিবেচনা করেছে, আর এভাবে নারীদের উপরে চালানো বৈষম্য এবং অত্যাচার নির্যাতনকে একটি প্রাতিষ্ঠানিক স্থায়ী কাঠামো দান করেছে। এই থিওরি অনুসারে অ্যাঙ্গেল মনে করেন পারিবারিক কাঠামো হচ্ছে পুঁজিবাদের একটি বনসাই বা মিনি প্রতিচ্ছবি। সহজ কথায় তার এইসব দৃষ্টিভঙ্গি এবং আলাপ আলোচনা এগুলো ছিল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদের বিচারে। তাদের কাছে পুরুষ হচ্ছে আরেকটি শ্রেণী, আরেকটি ক্লাস, নারী হচ্ছে আরেকটি ক্লাস। পুরুষ হচ্ছে শোষক শ্রেণী আর নারী হচ্ছে শোষিত শ্রেণী। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের যখন বিকাশ ঘটে তখন যারা সোশ্যালিস্ট ছিলেন, সেখান থেকে যারা ফেমিনিস্ট ছিলেন, তারা এই থিওরিকে দারুণভাবে গ্রহণ করে নেন। সিমন দ্য বিভুয়ার, বেটি ফ্রিডেন কিংবা কেট মিলেট, তারা সকলেই ছিলেন সোশ্যালিস্ট মুভমেন্টের সাথে জড়িত। যে কারণে একটি প্রশ্ন করা হয়ে থাকে যে দ্বিতীয় তরঙ্গের নারীবাদের যিনি গডমাদার সিমন দ্য বিভুয়ার, তিনি কি আসলে মূলত নারীবাদী ছিলেন নাকি সোশ্যালিস্ট ছিলেন? অর্থাৎ তার থিওরিটা মূলত কোন দিক থেকে এসেছে, ফেমিনিজম থেকে এসেছে নাকি সোশ্যালিজম থেকে এসেছে? যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা অ্যাঙ্গেলের থিওরি দিকে আবার প্রবেশ করছি। অ্যাঙ্গেলের সেই থিওরি অনুসারে মনে করা হতো পরিবার হচ্ছে সমাজের একটি মিনি প্রতিচ্ছবি আর পুরুষ হচ্ছে সমাজের শাসকের প্রতিচ্ছবি। পুরুষ নাকি তার সন্তানদেরকে দেখে সস্তা শ্রম বা চিপ লেবার হিসেবে, যার মাধ্যমে সে উপকৃত হতে পারে। আর যেহেতু নারীরা সন্তান উৎপাদন করে, এভাবে নারী সমাজে সস্তা শ্রমের একটি ডিমান্ড সাপ্লাই করে। নারী ব্যস্ত থাকে রিপ্রোডাক্টিভ কাজে। রিপ্রোডাক্টিভ কাজ কি, একটু পরে আমরা সেদিকে আলোচনায় আসছি। মার্ক্সবাদী ফেমিনিজম অনুসারে তারা মনে করেন নারীরা নির্যাতিত তাদের স্বামীর মাধ্যমে, স্বামীরা তাদেরকে এবং সেই নারীর সন্তানদেরকেও শোষণের মাধ্যমে উপকৃত হয়। সুতরাং তাদের দৃষ্টিতে প্রত্যেক পরিবারের প্রধান হচ্ছেন, অর্থাৎ একজন কর্তা বা পুরুষ হচ্ছেন একজন বুর্জুয়া বা পুঁজিপতি সমতুল্য, যে তার স্ত্রীকে নিছক প্রোডাকশনের ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখে থাকেন। মার্ক্সবাদী নারীবাদীরা আরও বিশ্বাস করেন পুঁজিবাদী সমাজে নারীরা মূলত এক ধরনের রিজার্ভ আর্মি অফ লেবার হিসেবে কাজ করেন, যাদেরকে বিশেষ প্রয়োজনে কর্মক্ষেত্রে লাগানো যেতে পারে, কিন্তু সাধারণ অবস্থায় তাদেরকে কর্মক্ষেত্রে লাগানো হয় না। যেমন যুদ্ধের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন বোধে এই নারীদেরকে কর্মক্ষেত্রে লাগানো যেতে পারে। সুতরাং তাদের থিওরি অনুসারে তারা পরিবারকে পুঁজিবাদের প্রতিচ্ছবি হিসেবে দেখেন। অ্যাঙ্গেলের মতে নারীরা যেসব ভায়োলেন্সের এবং নির্যাতনের শিকার হন তার ভিত্তি নাকি পরিবারের মধ্যেই নিহিত। বাবা মা এবং সন্তানের সমন্বয়ে গঠিত যে নিউক্লিয়ার ফ্যামিলি, এই ফ্যামিলিকে তিনি দায়ী করেন নারীর নির্যাতিত হওয়ার পেছনে। নিউক্লিয়ার ফ্যামিলিকে অ্যাঙ্গেল বর্ণনা করেছেন স্ত্রী লিঙ্গের ঐতিহাসিক বৈশ্বিক পরাজয় হিসেবে, অর্থাৎ ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল ডিফিট অব দ্য ফিমেল সেক্স, যেখানে নারীরা নাকি নিছক দাস আর সন্তান উৎপাদনের কারখানা, আর স্বামী হচ্ছে তার মনিব। এই থিওরিগুলোর বিভিন্ন মারাত্মক সমস্যা আছে। সমস্যাগুলো কি, সেই সম্পর্কে আমরা কয়েক মিনিটের মধ্যে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। তবে তার আগে এইসব থিওরি আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করা যাক। মার্ক্সবাদী মডেলে সমাজকে একটি পিরামিড কাঠামোর মধ্যে বোঝার চেষ্টা করা হয়। একটি পিরামিড যেখানে 3টি ধাপে বিভক্ত, যার মধ্যে সর্বোচ্চ ধাপে আছে পুঁজিবাদী মালিকেরা, যাদের হাতে আছে পুঁজি বা অর্থ, এবং তারা মূলত সুবিধাভোগী বা প্রিভিলেজ শ্রেণী। দ্বিতীয় ধাপে অর্থাৎ পিরামিডের মধ্যবর্তী ধাপে আছে যারা প্রোডাক্টিভ কাজের সাথে জড়িত, অর্থাৎ উৎপাদনমুখী কাজের সঙ্গে জড়িত, অর্থাৎ পুরুষেরা। তারা বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কাজ করছে। আর এই মডেলের মধ্যে একেবারে নিচের ধাপে আছে নারীরা, যারা রিপ্রোডাক্টিভ কাজের সঙ্গে জড়িত, অর্থাৎ নারীরা প্রাইভেট ডোমেনে মজুরি না নিয়ে বিভিন্ন পরিবারে পুরুষের অধীনে, স্বামীর অধীনে কিংবা তার পিতার অধীনে কাজ করে যাচ্ছে, ডোমেস্টিক কাজগুলো, যেটা মূলত সাপোর্টিভ কাজ। পারিবারিক বিভিন্ন কাজ, খাবার রান্না করে দেওয়া, সন্তান প্রতিপালন করা, সংসার দেখাশোনা করা, এই সকল দায়িত্ব। যে কারণে নারীকে পরিবার থেকে পরিবারের প্রধান কোনো অর্থ প্রদান করেন না, বরং এই সকল কাজের সুবিধা নিয়ে পুরুষেরা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারেন। এই কাঠামোকে রাখা হয় পুঁজিবাদী মডেলে একেবারে নিচে, যেটাকে বলা হয়ে থাকে রিপ্রোডাক্টিভ কাজ। মার্ক্সবাদী মডেলে আপত্তি হচ্ছে যে যেহেতু নারীরা এই ধরনের কাজের বিনিময়ে কোনো অর্থনৈতিক প্রতিদান পান না,
টাকা পয়সা পান না, কাজেই এই কাজে নাকি কোনো মূল্যায়ন নেই। ফলে মার্ক্সবাদী মডেলে পুঁজিবাদী প্রোডাকশনের যে সামাজিক মডেল তৈরি হয়েছে সেখানে নারীদের কাজের কোনো অবস্থান নেই। বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে যে কাজ বলতে আমরা আসলে কী বুঝি। সাধারণভাবে কাজ বলতে আমরা কী বুঝি সেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না। যেমন আমি অনেক কাজ করলাম, এ থেকে বোঝা যাচ্ছে যে আমি কিছু একটা করেছি। এখন যদি আমরা পদার্থবিজ্ঞানের কাছে যাই, ফিজিক্সের ভাষায় কাজ আবার কি? ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে, ওয়ার্ক হচ্ছে ফোর্স এবং দূরত্ব এই দুইটির গুণফল। একটি কৌতুক আছে প্রচলিত যে একবার একজন শিক্ষক একজন ছাত্রকে বললেন যে তুমি এখান থেকে দৌড়ে অমুক গাছটা আছে সেখানে যাও। ছাত্র সেখানে দৌড়ে গেল। এরপর আবার বললেন যে তুমি ওই গাছটা থেকে দৌড়ে এখানে চলে আসো। ছাত্র হাঁফাতে হাঁফাতে সেখান থেকে দৌড়ে আবার প্রথমে যেখানে ছিল সেখানে চলে আসলো। তো শিক্ষক তখন বোঝানোর জন্য কৌতুক করে বললেন যে দেখো তুমি যেখানে ছিলে অনেক দৌড়াদৌড়ি করে আবার ঠিক সেখানেই ফেরত এসেছো, কাজেই তোমার দূরত্ব হচ্ছে 0। কাজেই পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা তোমার কাজকে হিসাব করি, ওয়ার্ক হচ্ছে ফোর্স এবং দূরত্বের গুণফলের সমান, আর যেহেতু তোমার দূরত্ব 0 কাজেই তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার কাজ হচ্ছে 0। একইভাবে বলা যায় যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে মার্ক্সবাদী মডেলে নারীদের কাজকে ব্যাখ্যা করা হয় সেখানে বিষয়টাকে ঠিক এভাবেই দেখা হয়। নারীরা অনেক কাজ করছে, পরিশ্রম করছে দিনরাত, কিন্তু যেহেতু তারা অর্থনৈতিকভাবে টাকা পয়সা পাচ্ছে না, কোনো বিনিময় পাচ্ছে না, কাজেই মার্ক্সবাদী মডেলে এই কাজকে মূল্যায়ন করা হয় না, সেটাকে নিছক রিপ্রোডাক্টিভ কাজ হিসেবে দেখা হয়। অ্যাঙ্গেলের মতে একটা সময় নাকি সমাজে মাতৃতন্ত্র ছিল। এটি হচ্ছে আরেকটি মিথ যাতে তারা বিশ্বাস করেন, জনপ্রিয় মিথ। এবং এরপর যখন সেই মাতৃতন্ত্রের অবসান ঘটল সেটা নাকি নারী জাতির বৈশ্বিক ঐতিহাসিক পরাজয়। যদিও একসময় পৃথিবীতে মাতৃতন্ত্র ছিল, এর কোনো ঐতিহাসিক কিংবা নৃতাত্ত্বিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, এটা হচ্ছে নিছক কল্পনা। এমনকি বাংলা একাডেমি থেকে প্রকাশিত জেন্ডার কোর্স বা জেন্ডার অভিধান, সেই বইটিতে যদি আমরা ম্যাট্রিআর্কিয়াল বা মাতৃতান্ত্রিক শব্দের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা দেখি, তাহলে দেখি সেখানে দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে নৃতত্ত্বের বা অ্যানথ্রোপোলজির ভাষা অনুযায়ী মাতৃশাসিত সমাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাতৃশাসিত সমাজ মূলত পিতৃশাসিত সমাজের একটি প্রতিকল্প বা কাল্পনিক রূপ। কাজেই আমরা এই সকল বিষয় জানলাম, সেখান থেকে আমরা চাইলেই এখন তাদের সেই বয়ানকে চ্যালেঞ্জ করতে পারি। পৃথিবীতে একসময় মাতৃতন্ত্র ছিল, এই আজগুবি মিথ, এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় নাকি মানুষের ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণাই ছিল না, যেটা আরেকটি মিথ, সেটাকেও আমরা চ্যালেঞ্জ করতে পারি। সহজভাবে আরেকটি প্রশ্ন করলেও তাদের সেই তত্ত্বগুলোর অসারতা ধরা পড়ে, সেটা হচ্ছে যে সকল কমিউনিস্ট থিওরির ভিত্তিতে পরবর্তীতে কমিউনিস্ট কিংবা সোশ্যালিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেমন চীন কিংবা রাশিয়া কিংবা পূর্ব ইউরোপের দেশগুলো, সেই সকল দেশে কি মানুষের ব্যক্তিগত সম্পদের মালিকানা নেই? অবশ্যই আছে। এমনকি সেই রাষ্ট্রগুলো একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্রীয়ভাবেই মানুষকে ব্যক্তিগত সম্পদের মালিকানার অনুমতি দিয়ে দেয়, যে সম্পর্কে তথ্য প্রমাণ, ঘটনা এবং উদাহরণসহ আলোচনা এই পর্বের শেষের দিকে আসছে ইনশাআল্লাহ। কাজেই একসময় পৃথিবীতে কোনো শ্রেণী ছিল না, ক্লাস ছিল না, কিংবা মাতৃতন্ত্র ছিল, এগুলো হচ্ছে নিছক কিছু কল্পনা। সমাজতন্ত্র নিজেও শ্রেণী ব্যবস্থার বিলুপ্তি ঘটাতে পারে না, বরং ভিন্নভাবে আরেকটি শাসক গোষ্ঠী বা রুলিং ক্লাস তৈরি করে, যারা নিজেরাই একটি নতুন শ্রেণী তৈরি করে। যাই হোক, অ্যাঙ্গেলের থিওরির একটা সহজ ব্যাখ্যা হচ্ছে যে একসময় মানুষ ছিল কৃষিভিত্তিক সমাজে বাস করত শিল্প বিপ্লবের আগে। এরপর যখন থেকে মানুষ নিজের প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তি ধারণার প্রচলন করলো, যেমন কেউ হয়তো বলল যে এই এক পাল পশু এগুলো আমার, আমি এগুলোর মালিক, কিংবা এই যন্ত্রপাতিগুলো এগুলো আমার, এই জমি জমা এগুলো আমার। এভাবে ব্যক্তিগত সম্পত্তির প্রচলন, কিংবা যখন ফসল উৎপাদন হলো, অতিরিক্ত ফসলের উৎপাদন হচ্ছে, কিংবা কিছু সম্পত্তি রয়ে যাচ্ছে, এরপর সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, ব্যবহার করা হবে, কিংবা ওই ব্যক্তির মৃত্যুর পরে কারা সেই সকল সম্পদের বৈধ উত্তরাধিকারী হবে, এগুলো ঠিক করতে লাগলো। তখন থেকে নাকি সমাজে পিতৃতন্ত্রের উদ্ভব ঘটল, আর এভাবেই নাকি পুরুষের কাছে নারী জাতির বৈশ্বিক ঐতিহাসিক পরাজয় ঘটল। এভাবে নাকি নারীরা পুরুষের দাসত্ব মেনে নিল আর নিছক সন্তান উৎপাদনের একটি প্রোডাকশন বা যন্ত্রে পরিণত হলো। এরপর যখন শিল্প বিপ্লবের হাত ধরে পুঁজিবাদের উত্থান ঘটল, তখন সেই আগে থেকে চলে আসা পুরুষতন্ত্রের সিস্টেম আগের মতোই চলতে লাগলো, আর যারা বিভিন্ন সম্পত্তির মালিক, বড় বড় পুঁজিপতি ছিল, তারা এর মাধ্যমে উপকৃত হতে লাগলো। সেই থিওরি অনুসারে আরও বলা হয়, মজুর শ্রেণীর মধ্যে, শ্রমিক শ্রেণীর মধ্যে যেহেতু উল্লেখযোগ্য পরিমাণে সম্পত্তি থাকে না, তাই সেখানে নাকি, অর্থাৎ মজুর শ্রেণীর মধ্যে নারী পুরুষের মধ্যে নাকি কোনো অসমতা নেই। অসমতা শব্দটি যখনই আমরা এই সিরিজে ব্যবহার করছি, কিংবা ইকুয়ালিটি শব্দটি যখনই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সিরিজে ব্যবহার করব, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটি নারীবাদের পরিভাষা। অসমতা, বৈষম্য এগুলো হচ্ছে নারীবাদের কিছু পরিভাষা, এগুলোকে শাব্দিক অর্থে বুঝলে হবে না।
মূলত অসমতা শব্দের মাধ্যমে তারা যেটা বোঝায় সেটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে যে কোনো বিষয়ে যদি কোনো ধরনের পৃথক জেন্ডার রোল থাকে, অর্থাৎ জেন্ডারের কারণে, লিঙ্গের কারণে নারী এবং পুরুষের মধ্যে যদি যে কোনো ধরনের পার্থক্য থাকে কিংবা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পৃথক কোনো ভূমিকা থাকে, সেটাই তাদের কাছে বৈষম্য, সেটাই তাদের কাছে অসমতা, এবং সেটা দূর করে একেবারে সেম বানিয়ে দেওয়া, এটাই হচ্ছে তাদের কাছে ইকুয়ালিটি। যা হোক, অ্যাঙ্গেলের থিওরি নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাঙ্গেল মনে করেন যদি এভাবে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যায় যেখানে প্রাইভেট প্রপার্টি থাকবে না, কোনো সম্পদের মালিকানা থাকবে না, যেহেতু ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই, কাজেই নারীর উপরেই নির্যাতনের যেই ম্যাটেরিয়াল বেসিস, বস্তুগত কারণ, সেটার বিলুপ্তি ঘটলে নির্যাতনেরও বিলুপ্তি ঘটবে। এভাবে যদি একটি সমাজ প্রতিষ্ঠা করা যায় তাহলে নাকি মাত্র 1 বা 2 প্রজন্মের মধ্যেই নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর তিনি মনে করতেন সমাজতন্ত্র এবং সোশ্যালিজম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারী পুরুষের মধ্যে এই সমতা প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, নারী মুক্তি পাবে। কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি, পরবর্তীতে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো চীন এবং রাশিয়াতে, সেখানকার নারীদের অভিজ্ঞতা কতটা সুখকর? বিস্তারিত উদাহরণ সামনে থেকে আসছে ইনশাআল্লাহ। সমাজতন্ত্রের সেই সব থিওরির মধ্যে এটাও প্রস্তাব করা হয়েছে যে পারিবারিক জীবনের বিলুপ্তি ঘটিয়ে পরিবার নামক ধর্মীয় বিধান কিংবা প্রতিষ্ঠান, যেটাই বলি না কেন, এটাকেও বিলুপ্ত করে দিতে হবে। এতটুকু পর্যন্ত শুনে অনেকের মনে হতে পারে যে আচ্ছা বুঝলাম, একসময় ব্যক্তিগত সম্পত্তির মালিকানা সেটা বিলুপ্তির কথা বলা হচ্ছে, এখন আবার পরিবারের ব্যবস্থার বিলুপ্তি চাওয়া হচ্ছে। কেমন যেন মাথা ব্যথার সমাধান হিসেবে মাথাকেই কেটে ফেলতে বলা হচ্ছে না? আসলে যদি আমরা পশ্চিমের ফিলোসফিক্যাল হিস্ট্রি দেখি তাহলে দেখতে পাই যে এই সকল থিওরি কিংবা চিন্তা একেবারে নতুন এমন নয়। উদাহরণস্বরূপ সেই প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক বইতে মানুষের স্বজনপ্রীতি এবং ব্যক্তিগত সম্পত্তি জমা করার বিপরীতে প্রস্তাব করেছিলেন যে একেবারে পরিবার নামক প্রতিষ্ঠানটাই বিলুপ্ত ঘোষণা করা হোক। এর বিপরীতে তিনি যা থিওরি দিয়েছিলেন সেটা শুনতে কিছুটা অস্বাস্থ্যকর মনে হতে পারে, কিন্তু তিনি থিওরি দিয়েছিলেন যে গণস্ত্রী, গণস্বামী, গণসন্তান নামক ধারণার প্রবর্তন করতে হবে, যেখানে নাকি মানুষ সবাই সবার স্বামী স্ত্রী, কে কার সন্তান এটা কেউ জানতে পারবে না, কোনো সন্তানও জানতে পারবে না যে কে তার পিতামাতা। সরকার বা শাসক গোষ্ঠী, রাষ্ট্র, তারাই নাকি গণভাবে সন্তান লালন পালনের কাজ করে দেবে। প্লেটো এই ধরনের থিওরি দিয়েছিলেন। এই সিরিজের শুরুর দিকে আমরা একটি পর্বে ফিলোসফিক্যাল লেভেল থেকে যে সকল আলোচনা পেশ করেছিলাম, অর্থাৎ ইসলাম কিভাবে পশ্চিমা থিওরির বিপরীতে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে, সেই পর্বে বলা হয়েছিল যে বর্তমান পশ্চিমা সভ্যতা এটা হচ্ছে মূলত প্রাচীন সেই গ্রিক রোমান সভ্যতার বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার। কাজেই মার্কস এবং অ্যাঙ্গেলের এই সকল থিওরির সাথে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর থিওরিটা মিলিয়ে দেখুন, উভয়ে পরিবার নামক ব্যবস্থার বিলুপ্তি চাচ্ছে। কতটা মিল পাওয়া যাচ্ছে? যা হোক, আমরা ফিরে যাচ্ছি সেই পূর্বের প্রোডাকশন মডেলে, যেটাকে বলা হয়ে থাকে পুঁজিবাদের প্রোডাকশন মডেল। সেই পিরামিড মডেলের সবচেয়ে উঁচুতে আছে পুঁজিবাদীরা, মধ্যবর্তী শ্রেণীতে আছে পুরুষেরা যারা প্রোডাক্টিভ কাজের সাথে জড়িত, আর নিচের ধাপে আছে যারা রিপ্রোডাক্টিভ কাজের সাথে জড়িত, অর্থাৎ নারীরা যারা সন্তান প্রতিপালন করছে এবং তাদের কাজের মাধ্যমে, সংসার এবং সন্তান দেখাশোনার মাধ্যমে পুরুষকে তার কাজে সহায়তা করছে। এখানে নারীদের কাজকে রিপ্রোডাক্টিভ কাজ বলা হচ্ছে। নারীদেরকে সন্তান ধারণ করতে হবে। এখানে আমরা প্রশ্ন করতেই পারি, নারীদেরকেই সন্তান ধারণ করতে হবে কেন? এটা কে ঠিক করে দিল? কিংবা নারী এবং পুরুষের মধ্যে যে দুইটি বায়োলজিক্যাল জেন্ডার বা জৈবিক লিঙ্গ, এটা কি শুধুমাত্র নিছক সমাজের সৃষ্টি? মূলত নারী পুরুষের লিঙ্গ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। নারীকে সন্তান ধারণ করতে হবে, সন্তান প্রতিপালন করতে হবে, এই ন্যাচারাল দায়িত্ব আল্লাহ তাআলাই লিঙ্গ পার্থক্যের কারণে নারীর উপরে অর্পণ করেছেন। কিন্তু এখানে যারা নাস্তিক্যবাদী তারা অবশ্যই অন্য কথা বলবে। কাজেই সমাজতন্ত্রের সেই সকল থিওরির উপর নাস্তিক্যবাদের কতটা প্রভাব আছে, কিংবা যেই সময়কার পৃথিবী নিয়ে আমরা কথা বলছি, সেই 19 শতকের পৃথিবী, যখন ডারউইনের সেই বই অন দ্য অরিজিন অফ স্পিসিস এবং সেই সকল থিওরি প্রদান করা হলো, সেখান থেকে কিভাবে নাস্তিক্যবাদের বিকাশ ঘটে, অন্যান্য থিওরির উপরে নাস্তিক্যবাদের কতটুকু প্রভাব আছে, সেগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে চাইলে আরেকটি পৃথক আলোচনা হতে পারে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না। নারীবাদী থিওরির উপরে এই সকল নাস্তিক্যবাদী থিওরির একটি বিরাট প্রভাব আছে, এবং নারীবাদী থিওরির সমস্ত থিওরির চূড়ান্ত গন্তব্য, চূড়ান্ত পরিণতি হচ্ছে সেই কুফর এবং নাস্তিকতার দিকে। কারণ একটি সার্বজনীন বা ইউনিভার্সাল রুল হচ্ছে যে প্রত্যেকটি বিষয় তার মূল উৎস বা শেকড়ে ফিরে যায়। নারীবাদী থিওরিও তার থেকে খুব একটা আলাদা নয়। মার্ক্সবাদী সমাজবাদী থিওরির একটি সহজ সমালোচনা হচ্ছে
সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং শ্রেণী বৈষম্য উদ্ভবের আগে থেকেও তো তাদের ভাষায় নারী পুরুষের মধ্যে বৈষম্য বা অসমতা, অর্থাৎ বলা ভালো নারী পুরুষের পৃথক জেন্ডার রোল বা পৃথক দায়িত্ব কর্তব্য, এটা তো অনেক আগে থেকেই চলে আসছে, সৃষ্টির শুরু থেকেই চলে এসেছে। কাজেই এখানে সম্পদের ব্যক্তি মালিকানা এবং শ্রেণী বৈষম্যকে দায়ী করা হচ্ছে কেন? এর জবাবে মার্ক্সবাদী ফেমিনিস্টরা বলে, পুঁজিবাদ শুধু নয়, পুরুষতন্ত্র এটাও নারীদের নির্যাতিত হওয়ার কারণ। 1970 সালের আগে এই পুরুষতন্ত্র থিওরি এতটা জনপ্রিয় হয়নি। এরা জনপ্রিয় হয়েছে মূলত কেইট মিলেট রচিত সেক্সুয়াল পলিটিক্স এবং রেডিক্যাল ফেমিনিস্ট সুলামিত ফায়ারস্টোনের বই ডায়ালেকটিক অব সেক্স এই বইয়ের মাধ্যমে, এবং পরবর্তীতে অন্যান্য রেডিক্যাল ফেমিনিস্টরা সেই থিওরি প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র থিওরিটাকে লুফে নেন এবং তাদের লেখা বই পুস্তক বক্তৃতার মাধ্যমে সেটাকে বারবার প্রচার করতে থাকেন। নারীকে নির্যাতিত হওয়ার জন্য তারা পুরুষের অধীনে থাকাকে দায়ী করেন, যেটাকে নাম দেন পুরুষতন্ত্র। এবারে আমরা পয়েন্ট আকারে মার্কসিস্ট ফেমিনিজম কি বলে সেটাকে সংক্ষেপে উল্লেখ করতে যাচ্ছি, এরপর চলে যাচ্ছি সরাসরি এই সকল থিওরির খণ্ডনের দিকে, অর্থাৎ সমালোচনার দিকে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015